হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন বেটার শোনা যাচ্ছে। খুব দুঃখিত, আচ্ছা। আমরাও স্ট্রাগল করছিলাম, কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের নিয়ে, কিন্তু এখন আমি প্রাপ্তবয়স্ক, কিন্তু যখন থেকে ঘটনাগুলো শুরু হয় তখন আমি অপ্রাপ্তই ছিলাম, আচ্ছা, আচ্ছা। বাচ্চাও ছিলাম। এরপরে ঘটনাগুলো আমার ছোট ভাইদের সাথেও প্রভাব ফেলে। কারণ হুম, বাসার পরিবেশটা এরকম ছিল যে বাবা মা খুবই অ্যাগ্রেসিভ, তাদের ঝগড়াটা খুবই ভায়োলেন্ট ঝগড়া হতো, হুম, যেখানে হাতাহাতি পর্যায়ের মানে খুবই মানে ফিজিক্যাল একটা অ্যাবিউসিভ পর্যায়ে চলে যেত। হুম, হুম। তো ওই ক্ষেত্রেতে তখন আমার বয়স ৩ ৩.৫ হবে। তো আচ্ছা। আমাকে কোনো একটা জায়গায় বসিয়ে আমার সামনে তারা মানে এরকম ফিজিক্যাল তাদের ঝগড়া চলছে, ওটা হুম, দেখতাম, দেখে আমি খুব চিৎকার করতাম। তো আমার চিৎকারেতে ভয় পেয়ে হয়তো তারা থামতো, জাস্ট মানে আমার চিৎকারটা থামানোর জন্য। হুম, হুম। তো ওখান থেকে এরকম মানে প্রায়ই আমি দেখতাম, এটা খুবই মানে রোচকার ঘটনা ছিল। এরপর একটু বড় হওয়ার পরেই কিছু হলেই তারা মানে দুজনেই আমাকে ডাকতো, যাচ্ছে তুমি বলো কে ঠিক বলছে, হ্যাঁ। কে ভুল। তো আমি যদি কোনো কারণে মায়ের সাপোর্ট নিতাম, তো তখন বাবার কাছে খারাপ হয়ে যেতাম। বাবা পরে আমাকে মানে পরে একা নিয়ে বলতো যে আচ্ছা তুমি তো তোমার মায়ের সাপোর্ট করো, বা তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে আমাকে তখন বোঝানো হতো যে আমি তাকে মানে হচ্ছে গিয়ে ভালো ভাবছি, কিন্তু সে ভালো না। ঠিক হুম, সেম জিনিসটাও যদি আমি বাবার ক্ষেত্রেও বলি যে হ্যাঁ, আমি কখনো মনে হলো যে না, এই ক্ষেত্রে বাবা ঠিক। আর হুম, আমি ট্রাই করতাম যে আমার ওই ব্রেনেতে বা ওই ক্যাপাবিলিটিতে যেটা সঠিক মনে হতো, হুম, হুম। সেটা যেই হোক, সেটাই। সেটা আমি বলতাম। ওটা হুম, আমি মানে কারোর প্রতি বায়াস হয়ে বা কাউকে বেশি ভালোবাসি সেটা থেকে হুম, বলতাম না। হুম। কিন্তু মানে হচ্ছে সমস্যা হচ্ছে কি, দুজনেরই ভুল আছে, তাই মানে এক পক্ষ থেকে তো আসলে হয় সেটাই। না, হুম, দুজনেরই ভুল থাকতো। তো ওই জিনিসটা করে ওরকম করে মানে আমার হচ্ছে দুজনের সাথেই খারাপ সম্পর্ক হতো। তো হুম। এইটা দেখার পরেও মানে একটা টাইম পরে যে মানে এরকম ভায়োলেন্ট পরিবেশ থেকে আসলে মানে এটা ভায়োলেন্ট আউটকামই আসবে, আমারও হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভায়োলেন্টই হবে, এটাই স্বাভাবিক। হুম। কিন্তু আমি খুব নিজেকে ট্রাই করেছি যাতে এই জিনিসটা আমার মধ্যে দিয়ে কখনো না হয়। আমি ওকে। জানি ঠিক এটার উল্টোটা হই, যে খুব কাম কাম হই, হুম, বা হচ্ছে গিয়ে মানে যেই ইমোশনাল ম্যাচুরিটিটা তাদের নেই সেটা যাতে আমার থাকে, আমি যাতে এই জিনিসটা আর ক্যারি অন না করি। হুম, হুম। কিন্তু এই জিনিসটা আমি মোটামুটি পুরোপুরি বলবো না, কারণ কিছু জিনিস আসলে প্রকৃতি থেকে আসে। তো ওই জিনটাও আমার মধ্যে আছে, যে ওই জিনিসগুলো আসলে আমার মধ্যে এসে গেছে। হুম, তো আমি ট্রাই করি যতটা সম্ভব হচ্ছে যাতে ভায়োলেন্টলি বিহেভিয়ার না দেখাতে। হুম। কিন্তু আমার ভাই দুজন যে, তারা আসলে এই পুরো জিনিসটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং তারা আরো বেশি ভায়োলেন্ট। মানে আহা। তারা এখনো খুবই ইয়াং হচ্ছে, কিন্তু তাদের বিহেভিয়ার এত বেশি ভায়োলেন্ট যে তারা খুব ছোট ছোট বিষয়ে অনেক বড় বড় ভাবে রিয়েক্ট করে। হুম, এবং খুবই তারাও মানে এরকম ফিজিক্যাল হয়ে যে একটা মানে তেড়ে আসা কিছু বললে, এই হুম। জিনিসগুলো আছে। তো মানে ওইটা থেকে আসলে কিভাবে মানে ওদেরকে বের করব, আমি কোনো মতে আমাকে বের করতে পেরেছি। আচ্ছা। যেই মেন্টাল স্কারটা হয়েছে ওটা আছে, হুম, ওটার কারণে আমার অনেক মানে হচ্ছে নিজের পার্সোনাল চ্যালেঞ্জেস আছে। কিন্তু আমি ট্রাই করি, আমি বুঝি যে আচ্ছা এটা আমার ভুল, এখান হুম, থেকে এইভাবে হয়েছে। এটা কোনো আমি ভায়োলেন্ট বিহেভিয়ার করে ফেললে আমি পরে ভাবি যে আসলে এটা আমার নেক্সট টাইম থেকে আর একটু বেটার এটা হুম, করা উচিত, বা এই জিনিসটা এইভাবে করলে আমি মানে নিজেকে নিজে আসলে থেরাপি দেওয়ার ট্রাই করি, এটা হচ্ছে কথা। হুম, বিভিন্ন হুম। রিসোর্স থেকে বিভিন্ন জিনিস পড়ে টড়ে আমি যতটুকু নিজেকে মানে হচ্ছে এই জিনিসটা থেকে বের করতে পারি যে আমি একটা হুম। ভালো মানুষে পরিণত হব। কিন্তু বাহ! এটা আসলে ওদেরকে আমি বোঝানোর ট্রাই করি, কিন্তু ওদের ভেতরে যেহেতু আসলে আমি জিনিসটা ঠিক করতে পারবো না, এটা তো ওদের থেকে আসতে হবে। যেমন আমার ছিল যে না, আমি ভালো হতে হবে, এরকম আমাকে হওয়া যাবে না, বা আমার যদি ফিউচার জেনারেশন আসে আমি এই জিনিসটা ক্যারি আউট করবো না। হুম, কিন্তু ওদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি, বিশেষ করে যে আমাদের ছোট আছে, হুম। ওর সাথে আমার খুব বড় একটা এজ গ্যাপ, প্রায় 11 ইয়ার্স এর গ্যাপ। আচ্ছা। তো ও হচ্ছে ইদানিং খুব বেশি ভায়োলেন্ট হয়ে গেছে। আর বাবা মার ঝগড়াটা আমি বলবো কম বেশি সব ফ্যামিলিতেই হয়, যদিও এটা নর্মালাইজ করা উচিত না। কিন্তু আমাদের ফ্যামিলিতে খুব এক্সট্রা অর্ডিনারিলি মানে জিনিসটা অ্যাবিউজিভ ছিল। হুম, এবং ফিজিক্যাল অ্যাবিউজটা শুধু বাবা মানে মায়ের প্রতি লিমিটেড ছিল না, ওটা আমার প্রতিও ছিল। হুম, মানে আমিও খুব ছোট থেকে মারধর এসবের মধ্যে বড় হয়েছি, এবং মারধরটা খুবই খারাপ লেভেলের ছিল, যেটা হুম, আসলে আমি ডিটেলসে হয়তো গেলাম না। হুম। এবং সেটা আমার ভাইদেরও হয়েছে। তো এই কারণে ওদেরও মনে হয় যে সবকিছুর অ্যান্সার মানে মারধর করাই, মানে একটা মানুষকে কোনো হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো কিছু হলে জাস্ট মারধরই করতে হবে, হুম, এছাড়া আর কোনো মানে অপশন নেই। হুম।
তো এখন ছোট জন যে সে হচ্ছে এটার মানে তার উপর খুব বেশি নেগেটিভলি ইফেক্ট পড়েছে। নেগেটিভ তো সবার উপরেই হয়, যেমন আমারটা মেন্টালি বেশি পড়েছে, ওরটা মেন্টালি পড়ে ওটা আবার মানে ও আরেকজনের প্রতিও সেটা দিচ্ছে। আর তার থেকে হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে রিসেন্টলি মানে হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাজিক ইভেন্টই বলবো, যে বাবা হচ্ছে আউট অফ পিকচার ফ্যামিলি থেকে। তিনি জীবিত আছেন, তিনি আমাদের সাথে কন্ট্যাক্টও করেন, বাট তিনি আসলে মানে হঠাৎ করেই একদিন চলে গেছেন, এরপর থেকে আসলে আর আসেন না। এবং মানে চলে যাওয়াটা আসলে খুব নর্মাল চলে যাওয়া না, মানে যেহেতু সে একমাত্র ফ্যামিলির আর্নিং সোর্স ছিল, এবং আমি হচ্ছে বড়, আর ভাইরা এখনো পড়ছে, আমার হচ্ছে পড়া মোটামুটি শেষ, কিন্তু আমি ওরকম কোনো স্টেবল ইনকাম নেই। তো হঠাৎ করে ভাবে চলে যাওয়া, কিছু না বলে হুট করে একদিন সকালে চলে যাওয়া, প্লাস অনেক বড় একটা লোন অ্যামাউন্ট রেখে যাওয়া, তো এই সবকিছু করতে করতে আসলে মানে ফ্যামিলিটা পুরো নড়বড়ে হয়ে গেছে, এটা হচ্ছে কথা। সো বাবার কোনো খবর নেই, তোমরা পাওনি খবর? হ্যাঁ না, তার সাথে রেগুলার কন্ট্যাক্ট হচ্ছে, মানে সে ফোন করবে, সে ফোন করে বলবে আসলে আমি তোমাদেরকে টাফ বানাতে চাচ্ছি, তোমাদেরকে আমি এমন ভাবে তৈরি করতে চাচ্ছি যাতে তোমরা রেসপন্সিবিলিটি নিতে শিখো। মানে আসলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে তার যাওয়ার পিছনে, বাট সেটাও কোনো নর্মাল না, মানে খুবই নর্মাল একটা ফ্যামিলি ডাইনামিক এখানে। আচ্ছা, কিন্তু খরচ টরচ দিচ্ছেন না বাবার? না, কোনো খরচ দিচ্ছেন না, এবং হচ্ছে এবং তার অনেকগুলো লোন ছিল যেগুলো আসলে আমাদেরকে মানে হচ্ছে ওগুলো শোধ করতে হচ্ছে এখন। তোমরা কি করে করছো? তোমাদের ইনকাম সোর্সটা কি এখন? ইনকাম সোর্স হচ্ছে আমি হচ্ছে প্রাইভেট টিউশন করাই, সেটা দিয়ে যেটা হয় সেটা দিয়ে কিছুটা লোন সলভ হয়, আর বাকিটা হচ্ছে ফ্যামিলির এক্সপেন্সে হয়, প্লাস রিলেটিভস আছে আমাদের যারা খুব ভালো, তারা আমাদেরকে হেল্প করে। তো ওই সব মিলিয়ে জাস্ট মানে একটা মোটামুটি ভাবে যাচ্ছে, মানে টানাটানি করে চলতে হচ্ছে, আবার মানে একদম যে না খেয়ে আছি সেরকমও না। সেটাই, কিন্তু সবার উপরে একটা চাপ পড়ে গেল তো ভীষণ বড়, তাই না? সেটাই। আর তোমার বয়সটা যদি কিছু মনে না করো, যদি বলতে, এখন তুমি কত বয়স তোমার? আমার বয়স 26। 36 বলে? 26। ও 26, হ্যাঁ সরি আমি ভুল শুনেছি, 26। তুমি এখন জবে ঢুকেছো, তাই তো? আর ভাইদের বয়সটা যদি একটু বলো, ওদের বয়সটা কত? একজন 21 আর একজন 15। আচ্ছা, ওকে। সো তুমি তোমার প্রশ্নটা একটু করে ফেলো, কি জানতে চাইছো আজকে আমাদের তিনজনের কাছ থেকে? যেই ড্যামেজটা হয়েছে সেটা তো হয়ে গেছে, বাট সেটা থেকে আসলে আমি আমার ভাইদের, যে ছোট জন যার 15 বছর, ও ইদানিং খুব বেশি মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ওকে আসলে কিভাবে হেল্প করতে পারি যাতে আস্তে আস্তে মানে ওই ভায়োলেন্ট নেচারটা থেকে বের হয়ে ও একটু মানে সুস্থভাবে, মানে ওর পুরো বিহেভিয়ারটা বাবার মতো এবং বাবার থেকেও কয়েক গুণ বেশি। আচ্ছা, একটু একটা প্রশ্ন জাস্ট করে আমার অতিথিদের কাছে যাচ্ছে, তোমার মা এটা কিভাবে নিয়েছেন? বাবা যে চলে গেলেন, হুট করে লোন রেখে গেলেন, একটা পরিবারকে একটা বিপদের মধ্যে রেখে গেলেন, মা এখন বাবার প্রতি মার অনুভূতিটা কি কাজ করছে? মার অনুভূতিটা হচ্ছে অবশ্যই সে কষ্ট পেয়েছে, মানে শুরুতে তার খুবই মানে খারাপ অবস্থা ছিল, একদম পুরো শকের মধ্যে যাওয়া যেটা বলে সেরকম চলে গেছিল, যে এত বড় একটা দায়িত্ব হঠাৎ করে কিভাবে নেওয়া হবে। কিন্তু আমি পার্সোনালি বলবো, যদিও সে হয়তো আমার সাথে এই কথাটাতে এগ্রি করবে না, কিন্তু এখানেতে মানে আমার বাবা যদি এখনো ফিরত আসে এত ভুল করার পরও, সে খুব গ্ল্যাডলি তাকে একসেপ্ট করবে, এবং বাবা যে এত ভুল করেছে এটা করার পিছনে, কারণ আমার মা সেটা সুযোগ করে দিয়েছে। একটা ভুল করতে পারে, দুইটা ভুল করতে পারে, বাট যে দিনের পর দিন সেম ভুল করে, সে তো আসলে মানে ওই প্রশ্রয়টা পাচ্ছে বলেই করছে। সেটাই। তোমার একটু মায়ের উপরে অভিমানও আছে এটা নিয়ে? অভিমান বলতে আসলে কেন, মানে এক পক্ষ থেকে কষ্ট আসলে বা এক পক্ষ থেকে ওই সমস্যাটা হলে আমি বুঝতাম যে আমার একটা দিক খারাপ, কিন্তু মানে আমার হচ্ছে মানে পুরো চাইল্ডহুডের যে প্রসেসটা, সেখানে দুইজনের ইকুয়াল ভূমিকা আছে ওই জিনিসটাকে মানে নষ্ট করার পিছনে। হ্যাঁ সেটাই, মানে তুমি এখন বেশি চিন্তিত হচ্ছ তোমার যে সবচেয়ে ছোট ভাইটা, ওকে নিয়ে, ওকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে। কারণ আমি একটা পর্যায়ে চলে আসছি, আমি নিজেকে নিজে হেল্প করতে পারি, কিন্তু ও নিজেকে নিজে হেল্প করতে পারছে না। হ্যাঁ সেটাই। ওকে, আর সেকেন্ড যে তোমার মানে যে ভাইটা তোমার ঠিক ছোট, ও ঠিক আছে?
না, ওরও হচ্ছে সেম এরকম মানে বিহেভিয়ার, মানে খুব অ্যাগ্রেসিভ লেভেলের, এবং দুটো ভাই যে তাদের নিজেদের মধ্যে সম্পর্কও খুব খারাপ, মানে তারা একজন একজনের আচ্ছা, সাথে কথা বলে না, তারাও হচ্ছে এরকম হাতাহাতি তাদের মধ্যে মারামারি চলে, মানে করছে। পুরো ওই জিনিসটাই রিপিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তোমাকেও মানে কষ্ট, তোমার ওটাও তোমার জন্য পেইন হচ্ছে আর কি। ওকে, তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে কারণ করো। আবার মানে এই জিনিসটা হচ্ছে আমার একটু একটু টেন্ডেন্সি আছে, যেহেতু ছোটবেলা থেকে আমাকে ওই অথরিটির পজিশন দেওয়া হয়েছে যে তুমি বড়, তোমাকে ভাইদের টেক কেয়ার হ্যাঁ করতে হ্যাঁ হবে, হ্যাঁ প্লাস হ্যাঁ, বাবা মারও টেক কেয়ার করতে হবে। তো আমার মনে হয় যে আসলে সবার টেক কেয়ার করা, সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার, তাই রাখতে না পারলে তখন ওটা আসলে আমার উপর অনেক বেশি প্রেশার হয়। খুব চাপ নিতে হচ্ছে তোমাকে এখনো। একটু লাইনে থাকো। আশার প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? না, আমি আসলে উনি যে কথাটা দিয়ে শেষ করলেন সেটাই বলবো ভাবছিলাম যে প্রশ্ন আছে? উনিও এত কিছুর মধ্যে দিয়ে গেছেন। একটা শুধু বলতে চাইছিলাম যে যেহেতু ছোট ভাইটির কথা উনি জানতে চেয়েছেন, এবং ছোট ভাইটি অনেক ওর কাছে সময় প্রশ্ন থাকলে করো। হ্যাঁ ওটাই প্রশ্ন করছি। আছে? হ্যাঁ, একটা হ্যাঁ। প্রশ্ন আছে যে কি ট্রিগার করে আসলে ছোট ভাইটিকে। আপনি বলছিলেন যে আপনার ভাইটি মাঝে মাঝেই ক্ষিপ্ত হচ্ছে, এবং আমরা তো কারণগুলো জেনেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর কারণে ট্রিগার্ড হচ্ছে বা ভাইটি ক্ষিপ্ত হচ্ছে বা ঝগড়াঝাটিগুলো হচ্ছে বা ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বলছেন, কোন ঘটনাগুলো বিশেষ করে ওকে ট্রিগার করছে বা ওকে ক্ষিপ্ত করে তুলছে বাড়িতে? তুমি কি বুঝেছো কোনো প্রশ্নটা? নির্দিষ্ট কোনো ঘটনা আছে? শান্ত স্বভাবেরই ছিল, অতটা বেশি ছিল না, বাট বাবা যাওয়ার পর থেকে যেহেতু মানে ফ্যামিলির দায়িত্বটা আমার, তাই আমি কোনো ডিসিশন দিতে গেলে ওর একটা এরকম মাইন্ডসেট যে তুমি তো আমার বাবাও না মাও না, মানে তুমি বড় বোন বাট তুমি বাবা মা তো না, তো এখন জাস্ট তুমি মানে ফ্যামিলির আর্নিং মেম্বার, তাই তুমি এরকম আমার উপর কথা বলছো, কিন্তু ওটা তুমি আমি মানবো না, তোমাকে ওই হিসেবে আমি মানবো না। আচ্ছা, তো এটাই হচ্ছে মানে মেন সোর্স। এবার এটার আশেপাশে আমি যেটাই বলতে চাই সেটাই ওর জন্য মানে হচ্ছে খারাপ লাগে যে কেন আমার ব্যাপারে বলতে আসবে। এমনি বাবার সাথে ছোট ভাইয়ের সম্পর্কটা কেমন ছিল? বাবার সাথে ওর খুব ভালো ছিল, বিশেষ করে বাবা ওকে নিয়ে মানে খুব টাইম স্পেন্ড করতো, গল্প করতো, ওকে হচ্ছে ওর সাথে মানে বাবা কোনো অ্যাক্টিভিটি করলে সেটা ওকে ইনক্লুড করতো। তো ওইখানে তো ওর মানে, এবং ওকে একটু বলতো যে যেহেতু একটু মানে একটু গ্যাপ দিয়েও হয়েছে, তাই বলতো যে হচ্ছে মানে ওর সাথে ও অনেক কিছু পায়নি যেটা তোমরা দুজন পেয়েছো। তো আমি বলবো এটাও একটু কন্ট্রিবিউট করে আমার মনে হয়েছে পার্সোনালি, যেহেতু ওর মাইন্ডসেট অলরেডি ওইভাবে সেট করা যে বড় দুজন অনেক বেশি বেনিফিটেড, ওরা অনেক কিছু পেয়েছে, অনেক আদর ভালোবাসা পেয়েছে, আমি অলরেডি নেগলেক্টেড। তো ওই জিনিসটা বলাটা বারবার, এটাও আমার মনে হয় যে এটাও একটা ক্ষোভ হয়েছে আমার উপরে বা আমার ভাইয়ের উপরে, যে মানে আমি অলরেডি মানে বঞ্চিত হয়েই এসেছি, আরো বেশি এখন হচ্ছি, বাবা নেই, বাবা থাকলে হয়তো আমি আরো অনেক বেশি রিসোর্স পেতাম। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাতে তো আমার ফল্ট না, বাবার চলে যাওয়াতে তো আমার পার্সোনালি ফল্ট না, তাহলে শুধু চোটটা আমার উপরে কেন থাকবে? থাকলে বাবার উপর থাকবে, কিন্তু বাবার উপর চোটটা ডিরেক্টেড হচ্ছে আমার উপরে। ঠিক আছে, ছেড়ে দেব। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে তুমি আমাদের আজকে টপিক রিলেটেড ফোনটা করেছো। সো তোমার জন্য আমাদের সবার অনেক শুভকামনা, এবং সমব্যথী হয়ে থাকলাম আমরা। অনেক ধন্যবাদ আবারও তোমাকে ফোন করার জন্য। সো আগে বলতে চাও? একটা জায়গা মানে এই জন্য প্রশ্নটা করেছিলাম যে আসলে বাবার চলে যাওয়াটা ওর জন্য প্রসেস করাটা, যেহেতু ছোট ভাইকে নিয়েই উনি কনসার্ন, ওর প্রসেস করাটা ডিফিকাল্ট হচ্ছে ছোট ভাইয়ের জন্য, কারণ তার সাথে তো ওর সম্পর্কটা বেশ ভালো ছিল, এবং খুব সুন্দর করে উনি কারণটা বলছেন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, এত সুন্দর করে ম্যানেজমেন্টগুলো, এবং খুব কনফিডেন্স ছিল গলায় যে আমি নিজেকে ম্যানেজ করতে পারছি। এটা হয়তো যে ছোট্টবেলা থেকে দায়িত্ব নিতে নিতে হয়ে গেছে, বাট এটা কিছুটা হয়তো আপনাকে হেল্প করেছে। অ্যাট দ্য সেম টাইম এই যে একটা মানসিক চাপও দিচ্ছে কিন্তু, যে সবাইকে ভালো রাখার দায়িত্বটা আমার, এবং আপনার মুখে থেকেই সেটা উঠে এসেছে। একটা জায়গা হচ্ছে যে একটা স্টেটমেন্ট খুব আসলো যে তুমি বাবার মতোই হয়েছো। সো প্রত্যেকটা মানুষ আমরা আলাদা। যখন ছোট ভাইকে এই জায়গাটা একটু, যেহেতু আপনি হেল্প করতে চাচ্ছেন আপনার ভাইকে, একটু যদি এই কথাটা আমরা একটু এড়িয়ে যাই যে প্রত্যেকটা মানুষ তো আলাদা, কেউ কারো মতো না।
তো বাবার কিছু নেগেটিভ নেতিবাচক জিনিসও তো ও দেখেছে, সো হয়তো ওটার সাথে নাও মিলাতে চাইতে পারে, এটা আমি ধারণা করছি। বাট ওর সাথে একটু খোলাখুলি কথা বলা, যেহেতু আপনি ওকে হেল্প করতে চাচ্ছেন, আমি জানি না ওই জায়গাটা কতটুকু আছে যে একটু বসে যে জিনিসগুলো অবজারভেশন, আমরা অনেক সময় হচ্ছে বলি যে তুমি সবসময়ই এরকম করো, সব সময় রেগে থাকো, সব সময় এভাবে অ্যাগ্রেসিভলি আক্রমণাত্মক হয়ে থাকো, তো একটু কোন কোন আচরণগুলোতে অসুবিধা হচ্ছে সেটা নিয়ে যদি একটু ওর সাথে বসে ওর সাথে কথা বলা যায় আপনার দিক থেকে, এবং তারপরে আমার মনে হচ্ছে একটু প্রফেশনাল হেল্পটা যদি সুযোগ থাকে, ও যদি যেতে চায়, কারণ ওর 15 বছর বয়স, ওটার জন্য তো একটা অর্থনৈতিক ব্যাপার আছে, ওদের তো খুব কষ্ট করে চলতে হচ্ছে, তো ওর জন্য প্রফেশনাল হেল্পের জন্য ফ্রি তো কেউ হেল্প করে না বাংলাদেশে, আমার জানা মতে নেই আর কি। সেজন্য বলছিলাম যে প্রফেশনাল হেল্পের কথা বলবো কিনা, কারণ ওরা নিজেরাই একটু কষ্ট করে চলছে তো। জি, বাট তাহলে একটু উনি যদি কথা বলেন ওনার মতো করে, একটু আলাদা করে নিয়ে, আমরা অনেক সময় যে জেনারেলাইজ না করে, মানে ভাইয়ের কাছে ভাইকে বলার চেয়ে আমার মনে হয় ভাইকে যদি শোনা হয়, হ্যাঁ ভাইয়া তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি যদি আমাকে একটু মানে ভরসা করে বলো, আমি তোমার কথা শুনতে চাইছি, মানে স্পেসটা যদি একটু তৈরি করে দেয়, হয় না যে কথা বলতে গেলে অনেক সময় ও অলরেডি কিন্তু ভাই একটু রেবেল করছে যে তুমি তো ইনকাম করো, মানে তুমি ইনকাম, এখন তুমি মানে বাড়ির কর্তা হয়ে গেছো, হ্যাঁ, সো তুমি তো আর বাবা না, হ্যাঁ, কাজে ওই জায়গাটা ওকে দিচ্ছে না, ও যে বলবে সেই স্পেসটা ওকে দিচ্ছে না ভাইটা। তো সেই জন্য ভাইয়ের মনের কষ্টটাও যদি ও শোনে একটু, যে যদি তোমার এখন বলতে হবে না, যদি যখন মন খারাপ হয় তুমি বলতে পারো আমাকে, আমি তোমাকে শুনতে চাই, হ্যাঁ, এবং বাবা চলে গেছেন, তুমি বাবাকে মিস করছো, এই কথাটাও যদি বলে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে বাবা চলে গেছেন, বাবার দোষ সবকিছুই, কিন্তু ও কিন্তু ওর জায়গা থেকে তাকে মিস করছে, সো ওই স্পেসটাও যদি একটু দেয়া, যে বাবা চলে গেছে, তোমার কষ্ট হচ্ছে, কি মনে পড়ছে, মানে ওর কথাগুলো এক্স্যাক্টলি আপনি যেভাবে বলেছেন যে ওর কথাগুলো একটু শোনা, এবং এই বয়সটা একটু আসলে কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডটার একটা কন্টিনিউয়াস চলতি প্রসেস থাকে, তো কৈশোরকালীন সেনসিটিভ একটা বয়স, তো 15 বছর এক্স্যাক্টলি কৈশোরকালীন একটা পরিবর্তন ঘটতে থাকে, তো তার মধ্যে আবার একজন খুব বাবার সাথে যেহেতু অনেক বেশি কানেক্টেড ছিল আপনার ভাইটি, তো একটা কিন্তু সেপারেট হয়ে যাওয়া, বাবাকে না পাওয়া, সো বেশ কিছু কি বলে যে আদরের ক্ষুধা বলে না, সেই জায়গাটা কিন্তু ওর মধ্যে তৈরি হচ্ছে। সো একটু ওকে সময় দেয়া, এবং দুইজনের মধ্যে কিন্তু সম্পর্কটা এরকম যে আমার তো দোষ না, ও কেন আমাকে দোষী করছে, সো ও হয়তো ওভাবে ওর এই স্ট্রেসটাকে ম্যানেজ করছে, মানসিক চাপটাকে দোষারোপ করে বা এগ্রেসিভ হয়ে। সো একটু যদি ওকে শুনতে পারেন, ওকে একটু সময় দিয়ে, হয়তো এটা ওর জন্য বেশ হেল্পফুল হবে। এবং মানে কথার সূত্র ধরেই আমি একটু বলবো যে ওর যেই আবেগের প্রকাশগুলো আমরা দেখছি, এটা আসলে এক অর্থে অসহায়ত্বের প্রকাশও, কারণ এটা এমন একটা সিচুয়েশনেও পড়েছে যে ও না পারছে ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে, না পারছে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে, এবং সেখানে ও যখন একটু ডমিনেটেড ফিল করছে, হয়তো কোনো একটা কথায় বা কথার টোনেও হতে পারে, মানে এখানে একটু নন ভার্বাল কমিউনিকেশনের ব্যাপারটাও একটু ওনাকে খেয়াল করতে বলবো, যে যেটা বলছেন যদি আমাদের সব দর্শকের জন্য যদি বাংলায় বলো, নন ভার্বাল কমিউনিকেশন অনেকে নিশ্চয়ই নিশ্চয়ই একটা হচ্ছে আমরা কোন শব্দগুলো ব্যবহার করছি, এই যে যেমন এই মুহূর্তে কথা বলছি আমি, যে শব্দগুলো ব্যবহার করছি, এটা একটা ব্যাপার, আর কিভাবে বলছি আমি, আমার কণ্ঠটাকে আমি কিভাবে ব্যবহার করছি, আমার কি একটু স্বরটাও চড়া হয়ে যাচ্ছে, বা আমার যে শারীরিক যে ভাষা সেটা কি একটু আগ্রাসী হয়ে যাচ্ছে আমি যখন কথা বলছি, সেই জায়গাটায় কিভাবে আমি আর একটু সহমর্মিতা প্রকাশ করব আমার কণ্ঠ দিয়ে, আমার শারীরিক ভাষা দিয়ে, আর এবং শব্দের জায়গাতেও। তো ফলে সেই জায়গায় আমি বলবো যে একটু অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়ার ব্যাপারটাও যদি একটু ওনার দিক থেকে উনি আনতে পারেন, যে বাবাকে রিপ্লেস করা কিন্তু ওনার পক্ষে সম্ভব না, এটাকেও একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে ওনার, যে হ্যাঁ উনি একটা দায়িত্ব নিচ্ছেন, নিতে হচ্ছে, তার মানে এই না যে উনি বাবাকে রিপ্লেস করছেন, এখানে ওনার জায়গা থেকেই আসলে ওনার মতো করে দায়িত্বটা পালন করতে হবে, ফলে এক্সপেকটেশনের জায়গাটাকেও একটু
আমার মনে হয় রিভিজিট করতে হবে যে কতটুকু উনি এখানে কন্ট্রিবিউট করতে পারবেন এই অবস্থায়, সেই জায়গাটা একটু দেখা। আর একটু নিজেকেও আমার মনে হয় যে সময় দিতে হবে, এইটাই আমি বলবো, যে নিজের প্রতিও সহমর্মী হওয়া। সেটা যদি উনি হতে পারেন তাহলে অন্যের প্রতি সহমর্মী হওয়াটা ওনার জন্য আরেকটু সহজ হবে। নিজের স্ট্রেসগুলোকেও একটু ম্যানেজ করা, খেয়াল করা, নিজের যত্ন নেওয়া, চেষ্টা করা। এবং খুবই ধন্যবাদ, মানে অনেক বেশি প্রশংসার যোগ্য মেয়েটি যে ফোন করলো এবং টপিকটা খেয়াল করে, মানে ভীষণ ইমপ্রেসিভ আর কি, আই উড সে।